আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 29। আজ সারাটা দিন রৌদ্র বাইরে কোথাও বেরোয়নি, বাড়িতেই ছিল। সন্ধ্যার আগে আগে বেরিয়েছে, ফেরেনি এখনো। ছুটির দিন হয়, সবাই বাড়িতেই আসেন আজ। আদ্র বেরিয়েছিল সন্ধ্যার পরপর, সেও ফিরল। তখন মেঘার সাফা ছাদে ডাক পাঠিয়ে নিচে নামালো ওদের। ড্রয়িং রুমে বসে আছে আদ্র। দুই রমণী চটজলদি নিচে নামতেই ভারী গলায় বলল, অ্যাসাইনমেন্ট রেডি হয়েছে তোদের? পরশু যে জমা দেওয়ার ডেট, মনে আছে আদৌ? মনে থাকবে না আবার? অ্যাসাইনমেন্ট রেডি আছে, তোমাকে অত বারবার মনে করাতে হবে না। আদ্র রেগে তাকালো সফার দিকে, রাগী গলায় বলল, আচ্ছা মনে করাবো না? কি জানি কি ঘোড়ার ডিম লিখে রেখেছিস? সত্যি বলছি, যদি মার্ক কম পাস এবারও, তাহলে তোকে বুঝে নেব আমি। কি বুঝবে আমায়? হ্যাঁ, এত বছর ধরে বোঝনি? পরীক্ষায় মার্ক কম পেলে তবেই বুঝবে। আর মার্ক তো তুমিই কম দাও। আমি যা লিখি ভালোই লিখি, 100-এ 200 পাওয়ার যোগ্যতা রাখি আমি, কিন্তু তুমি ইচ্ছে করে আমার মার্ক কম দাও। ভেবেছো কি আমি জানি না? টুকটুকির বাচ্চা, মাথা গরম করাবি না। পেপার প্রিন্ট করিয়েছিস? আদ্র ভাইয়ের বাচ্চা, অ্যাসাইনমেন্ট শেষ, প্রিন্ট করানো হয়নি এখনো। তোমার জন্য রেখেছি, প্রিন্ট করিয়ে এনে দেবে। এখন আমায় লাগছে কেন? মাতব্বর হয়েছিস তো প্রিন্ট করাতে পারবি না কেন? ও দুটো ঝগড়া শুরু হলে আর থামবে না। মেঘা জিভ নাড়িয়ে বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে। ধপ করে সোফায় বসে হাঁপ ছেড়ে দীর্ঘস্বরে বলল, উফ ভাইয়া, থামবে তুমি? তুমি না কেমন বাচ্চাদের মতো ঝগড়া করো। বাচ্চাদের মতো নয়, এই গাব্বুর বাচ্চার সাথে ঝগড়া করি। গাব্বু কোথাকার, হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে গায়ে পড়ে ঝগড়া করতে আসে। আদ্র ভাইয়ের বাচ্চা, খবরদার আমায় গাব্বু বলবে না। আমার বুদ্ধি হাঁটুর নিচে নয়, মাথাতেই আছে। মেঘা দুজনের দিকে দুটো হাত বাড়িয়ে দিয়ে দুটোকেই থামালো। কপাল জড়ো করে ঝেড়ে বলল, ব্যাস অনেক হয়েছে, থামবে এবার? আদ্র থেমে প্রসঙ্গ পাল্টালো, সিরিয়াস ভঙ্গিতে বলল, অ্যাসাইনমেন্টের পিডিএফ পাঠিয়ে দে আমায়, প্রিন্ট করে নিয়ে আসবো। মেঘা অপ্রস্তুত হয়ে পড়লে এই পর্যায়ে। ওর ল্যাপটপ তো এখনো রৌদ্রের কাছে, আর রৌদ্র বলেছিল ও নিজে প্রিন্ট করিয়ে আনবে। বরাবর সাবমিটের আগে আদ্রের পেপার প্রস্তুত করিয়ে নিয়ে আসে, এখন পিডিএফ চাইছে সে। এবার কি বলবে মেঘা? রৌদ্রের কথা বলা যাবে না। রৌদ্র অ্যাসাইনমেন্ট করে দিয়েছে, সেটাও চেপে রাখতে হবে। কিন্তু ছল কাটাবে কি করে? মেঘা ভাবনা চিন্তা করে অধর ভিজিয়ে থেমে থেমে মিনমিন করলো, লাগবে না ভাইয়া, আমরা ভার্সিটিতে গিয়ে প্রিন্ট করিয়ে নেব। আর আমার অ্যাসাইনমেন্টের কাজ আছে একটু, পুরোটা শেষ হয়নি এখনো। শেষ করে ভার্সিটির বাইরে যে কোনো প্রিন্টারে প্রিন্ট করিয়ে নেব আমরা, তোমায় ভাবতে হবে না। পারবি তো? 100% পারবো। একটু থেমে ইতস্তত করে বলল, আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। হুম। তুমি তো ইংরেজি নিয়ে পড়েছো তাই না? হুম। আর শুভ্র ভাইয়া? অ্যাকাউন্টিং। মেঘা দম সারে পরবর্তী প্রশ্ন করতে গলায় বাঁধে। ওর জানার বড্ড ইচ্ছে ওর রৌদ্র কী নিয়ে পড়েছে। রৌদ্রের পড়াশোনা সম্বন্ধে অজ্ঞাত সে। এত সুন্দর করে এক রাতের ব্যবধানে সাজিয়ে গুছিয়ে পুরো টার্ম পেপার কমপ্লিট করলো। অভিজ্ঞতা না থাকলে পারা মুশকিল। নিজের কোলের ওপর দুহাত রেখে হাত কচলালো মেঘা। ঢোক গিলে গলা নামিয়ে অতীব ক্ষীণ স্বরে বলল, আর তোমার ভাই? ফোন ঘাটছিল আদ্র এতক্ষণ, সেভাবেই বাকি প্রশ্নের উত্তর করেছে। তবে এই বেলায় চট করে তাকালো মেঘার দিকে, অমনি ভ্যাবাচাকা খেলো মেঘা। দ্রুত চোখ নামিয়ে এদিক ওদিক এলোমেলো পলক ঝাপটালো। আদ্র কপালে সূক্ষ্ম তীক্ষ্ণ ভাঁজ ফেলেছে, দৃষ্টি করেছে ক্ষুদ্র। মেঘার কথা বুঝেও না বোঝার ভান ধরে বলল অস্ফুটে, হ্যাঁ। মেঘার বসে থাকলো না, কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অপ্রস্তুত হয়ে তড়িতে উঠে দাঁড়ালো সে। কিছু না। গা বাঁচিয়ে পালানোর জন্য পা বাড়াতে গেলে পেছন থেকে আদ্র মুখ খুলল, রুডির কথা বলছিস? থেমে বলল, ও নিজেও ইংরেজি নিয়ে অনার্স পড়েছে। 2016-তে ঢাবির ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান ছিল রুডবিক কাবির রৌদ্রের। ওই বেপরোয়া ছন্নছাড়া অবাধ্য ছেলেটাই বেপরোয়া হয়েও ঢাবিতে নিজের উচ্চ স্থান করে নিয়েছিল। তখনও কিন্তু ও বেপরোয়াই ছিল, আর বেপরোয়া ছিল বিধায় নিজের স্থান ধরে রাখতে পারেনি, অনার্স কমপ্লিট করতে পারেনি ও। তবে রৌদ্র কিন্তু খুব মেধাবী, আমাদের চেয়ে দু কাঠি উপরেও। মেঘার পা থমকেছে সেই শুরুতেই, সবটা শুনল মন দিয়ে, আর পিছু ফেরেনি। আদ্র কথা শেষ করতেই হাসার চেষ্টা করে এক ছুটে ড্রয়িং রুম ছেড়ে উপরে উঠল। রাত্রি 10টা, অবাধ্য ছেলের বাধ্যতা নজরে ঠেকছে বেশ। সন্ধ্যার আগে আগে বেরোলেও এই 10টাতেই আজ বাড়ি ফিরেছে রৌদ্র। বাড়ির সবাই আজ যেন একের পর এক বিস্ময়ে কিংকর্তব্য বিমুখ হয়ে পড়ছেন। ছেলেটার কি হলো আজ? ডিনার সেরে ড্রয়িং রুমে বসেছিলেন সকলে। ঠিক সে সময় বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে, কারো উপস্থিতির গুরুত্ব না দিয়ে ধপাধপ পা ফেলে উপরে উঠতে লাগলো।
রৌদ্র ছেলেকে অসময়ে বাড়িতে দেখে হতভম্ব রুবিনা কাবির মুহূর্ত কয়েক চোখ গোল গোল করে তাকিয়ে দেখলেন, অতঃপর নিজে উঠলেন ছেলের পিছু পিছু। হাতে কিছু একটা ছিল রৌদ্রের। দরজা ঠেলে ঘরে ঢুকে পরনের জ্যাকেট খুলে কোনো একদিকে ছুঁড়ে মারল সে। গা ম্যাজ ম্যাজ করছে কেমন। রৌদ্র ফ্রেশ না হয়েই জুতো পরা অবস্থায় শটান বিছানায় শুয়ে পড়লেও বুঝে নিল দু চোখ। রুবিনা কাবির ঘরে ঢুকে ছেলেকে দেখে চমকে মুখে হাত রাখলেন। উদ্বিগ্ন হয়ে এগিয়ে বললেন, রৌদ্র, কি হয়েছে বাবা, ঠিক আছিস তুই? এভাবে অসময়ে এমন করে শুয়ে পড়লি কেন? বলতে বলতে বিছানার পাশে বসে ছেলের কপালে গলায় হাত ছোঁয়ালেন। ভাবলেন উল্টাপাল্টা কিছু, কিন্তু তেমন কিছুই নয়। রৌদ্র ঠিক আছে, ক্লান্ত দেখাচ্ছে, কেমন বিষণ্ণতার ছাপে ঝুলে এসেছে চোখ মুখ। ভুল ধারণা ঘুচে যেতেই শান্ত হয়ে আবার বললেন তিনি, শরীর তো গরম নয়, আর কিছু হয়েছে তোর? বল না, শরীর খারাপ লাগছে। কোথায় কি সমস্যা হচ্ছে বল। কিছু হয়নি মম, বেকার বেকার প্যানিক করো না তো, আম অল রাইট। আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? কেন, ফিরে তোমাদের অসুবিধায় ফেলে দিলাম? সময় মতো ফিরলেও দোষ, না ফিরলেও দোষ। এত তাড়াতাড়ি ফিরেছি বলে তোমার স্বামী কথা শোনাচ্ছে আবার। ছেলের চড়া কণ্ঠে রুবিনা কাবি নিজেও শক্ত করলেন কণ্ঠ। এভাবে বলছিস কেন? কিছু বলেনি তোর বাবা? যাও এখান থেকে, কথা বলতে ভালো লাগছে না, একা থাকবো একটু। খাবি না? না। খেয়েছিস বাইরে? হুম। ছোট্ট জবাব করলো রৌদ্র। রুবিনা কাবির আর বসলেন না। লাভ নেই ছেলের সাথে কথা বাড়িয়ে। কথা বাড়ালে বড়জোর বিরক্ত হবে রৌদ্র। ছেলের উদাসীনতায় কেবলই হুদাসীর ন্যায় তপ্তশ্বাস ফেললেন তিনি। যাওয়ার আগে দরজা চাপিয়ে চলে গেলেন। তিনি বেরোনো মাত্রই চোখ খুলল রৌদ্র। পিটপিট করে তাকিয়ে পকেট হতে ফোন বের করলো। কিছু একটা লিখে টেক্সট পাঠালো সেভ করা একটা নাম্বারে। অতঃপর ফোন ছুঁড়ে মেরে চোখ বুজলো আবার। সাফার রাতের স্কিন কেয়ার করছে, ফেস মাস্ক লাগিয়েছে, তুলে ফেলে তারপর ঘুমোবে। মেঘা পড়া টেবিলে বসে বসে পূর্ণ মনোযোগ দিয়েছে বইয়ের পাতায়। ক্ষণে ক্ষণে এক পলক করে তাকাচ্ছে সাফার দিকে। এর মধ্যে ফোনে মেসেজ আসার মতো টুংটাং মৃদু শব্দ হলো। কপাল গুটিয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনে দৃষ্টি রাখলো সে। একটা স্বল্প পরিচিত নাম্বার, তবে সেভ করা নয়। মেসেজে ভেসে উঠেছে লক স্ক্রিনে স্পষ্ট করে লেখা দুটো বাক্য, পেপার রেডি, আমার রুমে এসে নিয়ে যাও। মেঘা ওপারের লোকটাকে চিনতে পারলেও এই মুহূর্তে কপাল গুটালো। সময় দেখলো 10টা বেজে 25 মিনিট। রৌদ্র ফিরেছে এ সময়, এত তাড়াতাড়ি? মেসেজটার দিকে একমনে কিছুক্ষণ তাকিয়ে দেখলো মেঘা। অতঃপর উঠে দাঁড়ালো নিজের প্রয়োজনে। সাফার উদ্দেশ্যে বলল নিচু গলায়, আমি একটু আসছি, বলেই বেরোলো সে। সাফাকে কিছু বলার মতো সুযোগ দিল না। ঘর হতে বেরিয়ে করিডোরের এদিক ওদিক তাকালো সতর্কিত নজরে। পা টিপে টিপে কোনো রকমে চোরের ন্যায় দুটো ঘর পেরিয়ে রৌদ্রের ঘরের দরজার সামনে থামলো। ভয়ে বুক দুরু দুরু একবিংশির। পায়ের তালু শিরশির করছে এভাবে লুকিয়ে চুরিয়ে আসতে গিয়ে। শিরশিরে অনুভূতি সমেত পুনরায় ভয়ে ভয়ে করিডোরের এপাশ ওপাশ চোখ বুলিয়ে নেয়। অতঃপর মুখ গোল করে শ্বাস ফেলে ঠাস করে দরজা খুলে দ্রুত কক্ষের ভেতর পা রাখে। ভেতরে ঢুকে আবারও চাপিয়ে দেয় দরজা। বুকে হাত রেখে লম্বা শ্বাস ফেলে, কারো নজরে পড়লে অনর্থ ঘটে যেত। একাই তোফায়েল কাবির নজরে রাখছেন ওকে। তার সম্মুখে হলেও রোডের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখতে হবে মেঘাকে। মেঘা তো দূরত্ব রাখে, ও কি রৌদ্রের কাছাকাছি আসে নাকি? এখন তো প্রয়োজনের তাগিদে এসেছে, নতুবা আসতো নাকি? রৌদ্রের সামনে সেও কঠোর, মাঝে মাঝে কঠোরতা গলে যায় একটু। ঘুরে তাকালে এলোমেলো অবস্থায় রৌদ্রকে শুয়ে থাকতে দেখলো মেঘা। কপাল গুটিয়ে জড়ো করলো। উবু হয়ে শুয়েছে লোকটা, বালি জড়িয়ে রেখেছে। মাথার ওপাশে সাদা একটা ফাইল, ওটাতেই বোধহয় মেঘার অ্যাসাইনমেন্ট পেপার আছে। মেঘা চোখ শুরু করলো, সন্তর্পণে পা বাড়িয়ে রৌদ্রের সামনে বরাবর দাঁড়ালো। লোকটা কি ঘুমিয়েছে নাকি? এই তো মিনিট কয়েক আগে মেসেজ করলো, এখন এভাবে শুয়ে আছে যে? ঘুমিয়ে পড়লো এত তাড়াতাড়ি? মেঘা কোমর বাঁকিয়ে ঝুঁকে পড়ে খানিক। রোদের মুখের সামনে মাছি তাড়ানোর ন্যায় হাত নাড়ায়। লোকটার নিস্তেজ ভাবমূর্তি দেখে সোজা হয়ে দাঁড়ায়। কোনো রকমের ফাইল নিয়ে এখান থেকে যেতে পারলেই হলো। এই লোকের সাথে তো অত কাজ নেই, এমনিতেও দূরে থাকবে এনার থেকে। রৌদ্রকে টপকে হাত বাড়িয়ে মাথার পাশ থেকে ফাইলটার হাতে নিল মেঘা। বিলম্ব না করে ঘুরে দাঁড়িয়ে পা বাড়াতেই অপর হাতের কবজিতে টান পড়ল। সাথে সাথে ভেসে আসলো গম্ভীর পুরুষালী কণ্ঠ, নিজের জিনিস গুছিয়ে পালাচ্ছে ইডিয়েট। মেঘা দ্বিতীয় কদম মেঝেতে ফেলতে পারল না। হাতে অবাধ্য লোকটার স্পর্শ পেতে অবাধ্য অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠল। কাঁপল সহসা, পিছু ফিরে বোকা হাসি ঝুলিয়ে আমতা করে বলল, আপনি ঘুমোচ্ছিলেন না? ভেবেছিলাম ঘুমোচ্ছেন, তাই ডাকিনি। পেপার পেয়ে গেছি, আমি এখন আসি। জাস্ট পেপার নেওয়ার জন্য এসেছিস?
ছাড়ুন, থ্যাঙ্কস ফর অল। আমার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছি আমি। রৌদ্র না ছেড়ে উঠে বসে, ঘাড় ঝাঁকিয়ে আড়মোড়া ভেঙে তরার দৃষ্টিপাত করে, কেমন অদ্ভুতভাবে বলে, আমিও তো তোর জিনিস, আমাকেও গুছিয়ে নে না একটু। এভাবে অগোছালো থাকতে ভালো লাগে না আর। কেউ একজন নিজের মতো করে গুছিয়ে নেবে বলে অধীর হয়ে অপেক্ষা করছি। এলোমেলোই কাটাচ্ছি দিনরাত। মেঘা প্রকম্পিত হয়, হাত মুচড়ে নিজেকে ছাড়িয়ে নেয় সহজেই। লোকটা ছেড়েছে তাই ছাড়া পেয়েছে। পিছিয়ে যায় মেঘা, চোখ নামিয়ে নিতেই রৌদ্র ডাকে, ইভারা। চোখ বুজে আসে রমণী, সেই পুরনো তিক্ততা প্রকাশ করে বলে, ডাকবেন না আমায় ওই নামে, সুইট হার্ট? মেঘা চোখ তুলল, খিটখিটে স্বরে জানতে চাইল, কে সুইট হার্ট? ইউ মাই সানি? কোন দিক থেকে আপনার সুইট হার্ট আর সানি আমি? আমার বউয়ের দিক থেকে? খবরদার আমাকে বউ বলবেন না, বউ নই আমি আপনার। তুই বললেই হয়ে যাবে নাকি? আর আপনি বললে আমি আপনার বউ হয়ে যাব নাকি? হবি না, হয়ে গেছিস অলরেডি, আরও 5 বছর আগে। ইউ বিলংস টু মি, মাই ওয়াইফি। মেঘা শক্ত হলো, যেমনটা নরম হয়ে এসেছিল এ ঘরে তেমনটা থাকলো না আর। কোমল চোয়াল খিঁচে নিয়ে ফাইলটা চেপে ধরে পা বাড়াতে গেলে রৌদ্র আবারও টেনে ধরে। এবার টেনে ধরেই ক্ষান্ত হলো না, নিজেও উঠে দাঁড়ালো। ঘোরের বসে মেয়েটাকে কাছাকাছি টেনে নিতেই মেঘা ভয়ার্ত কণ্ঠে ঝাঁজ প্রকাশ করলো, কি করছেনটা কি? ছাড়ুন আমায়। দেখুন, আমি কিন্তু একটা মেয়ে, এভাবে যখন তখন ছোবেন না আমায়। কেবল একটা মেয়েই নোস, একটা বউও তুই আমার, একটাই বউ। 28 বছরের জীবনে এ অবধি এক আঙুলেও কোনো মেয়েকে স্পর্শ করিনি। যতটা আলগা করে তোকে ছুঁয়েছি ততটা তো অনেক দূর। তোকে ছোঁয়ার গভীরতা বাড়াবো আরও। বউ হইছে, তোকে ছোবো না তো কাকে ছোবো? রৌদ্রের অবস্থা বেসামাল, চোখ জোড়া কেমন লালচে নিভু, টালমাটাল নড়বড়ে অবস্থা। কাছাকাছি যেতেই মেঘা একটু স্মেল পেল। রৌদ্র ড্রিঙ্ক করেছে মাত্রারিক্ত, তা বুঝতে বাকি রইল না। ফাইলটা দুর্বল হাত ফসকে পড়ে গেছে। মেঘা রৌদ্রের বুকে কাছে চাপ প্রয়োগ করে ওকে দূরে সরানোর চেষ্টা করলো, নাক সিটকে প্রশ্ন করলো, নেশা করেছেন? রোজ করি, তবুও নেশায় নেশা হয় না। আর তোকে গ্রহণ না করেও তোর নেশায় জ্বলে পুড়ে মরছি। কি মারাত্মক নেশা তোর! দেখুন রৌদ্র, আপনি ড্রিঙ্ক করেছেন, হুঁশে নেই আপনি। আপনার বিশ্রামের প্রয়োজন, আপনি বরং ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, আমাকে ছাড়ুন। হুশ, হুশ আছে আমার। তাই তো শুনছি সবটা। ট্রাস্ট মি সানি, তোর মুখে নিজের নাম শুনলে প্রাণ পাখি স্যাঁত করে উড়ে যায় আমার। রৌদ্র টলে পড়ে, ঠিকমতো দাঁড়াতে হিমশিম খাচ্ছে। তার উপর মেঘাকে জড়িয়েছে নিজের সাথে। মেঘা ভরকায়, ধীরে ধীরে পেছনে কদম হাঁটায়, বুকের মাঝে ধুকপুকানি জোরালো হচ্ছে। রৌদ্র এগোচ্ছে ওর সাথে সাথে। এক পর্যায়ে দেওয়ালে পিঠ ঠেকলো মেয়েটার। অমনি ধরফরিয়ে উঠল। বেপরোয়া লোকটা অতি সন্নিকটে এসে থামল। স্পর্শ গভীর করে টেনে মিশিয়ে নিল মেয়েটাকে। কোমর জড়িয়ে ধরে মাথা ঝুঁকিয়ে নিয়ে বলল বেঘোরে, সরি বউ, আম লেট, আম ফার টু লেট। উচিত হয়নি এতটা দেরি করা, বিশ্বাস করো এতটা দেরি করতে চাইনি আমি। মেঘা বিরক্ত হয়ে এবার তখন থেকে বারবার কি বউ বউ করছে এই লোক। কেবল ঘরের ভেতর আর একা মেঘার সামনেই মনে পড়ে যে মেঘা ওনার বউ। নিজের দুর্বলতা সামলে অবাধ্য অনুভূতি গোপনে রেখে রেগে মেগে চড়া গলায় বলল মেঘা, কিসের এত বউ বউ করছেন তখন থেকে? বউ আমি আপনার? বারবার এটা কেবলই আমার সামনে বলেন কেন? ফাঁকা ঘরে আমার সামনে আসলেই মনে পড়ে আমি আপনার বউ। বাড়িতে আর কারো সামনে আমাকে বউ বলে দাবি করার সৎ সাহস নেই আপনার মাঝে? রৌদ্র শুনে হাসলো, হাসিতে মৃদু শব্দ হয়। চোখ বুজে রাখা তার মেলা দু চোখ নেশার টালে ভারাক্রান্ত আধো চোখ জোড়া পূর্ণ করার কসরত করে। কোমর জড়িয়ে খুব কাছাকাছি টেনে নিজের সাথে মিশিয়ে নেয় মেঘাকে। যে পর্যায়ে একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারল, সে পর্যায় পর্যন্ত কাছাকাছি এগোলো রৌদ্র। মেঘার পিছনে ইট পাথরের তৈরি দেওয়াল, আর সামনে বর্তমান আর ভবিষ্যতের মাঝে তৈরি উজ্জ্বল আলাদা দেওয়াল। রোদ্রের জোরালো গরম শ্বাস নিজের মুখশ্রীর ওপর বাড়ি খাওয়া মাত্রই ধক করে ওঠে মেঘা। আপনা আপনি হাত উঠে যায় রোদ্রের উদরের দুপাশে। রৌদ্র আধো চোখে খুঁটিয়ে দেখে ওকে, পুরোপুরি নজর বোলায় মুখশ্রীর আনাচে কানাচে। মেঘার কথাগুলো এড়িয়ে গেল। রৌদ্রের দৃষ্টি থামল মেয়েটার বাম ভ্রুর নিকট। ওই যে সেদিন ছাদে দেখেছিল ভ্রুর কাছে কাটা চিহ্ন, কিভাবে কেটেছে এখানটায় জানা হয়নি। রৌদ্র কপালে বিস্তর ভাঁজ ফেলল, এক হাতে কোমর জড়িয়ে নিয়ে অন্য হাত তুলো রমণীর মসৃণ কোমল চোয়ালে। চোয়াল বেয়ে ভ্রুর কাছটায় আঙুল উঠল, কাটা ডাকটার উপর বৃদ্ধাঙ্গুলে স্লাইড করলো, সেটাতে ইশারা করে আগ্রহী হয়ে জানতে চাইল ধীরজ গলায়, এটা কিসের দাগ, কেটেছে কি করে এখানটায়? মেঘা ঢোক গেলেই সুপ্ত অনুভূতিগুলো ধরফরে বিশালতা ছাড়ায়। এসির ঠান্ডা শিরশিরে বাতাসে কাঁপে সর্বাঙ্গ।
তবুও কণ্ঠ তুঙ্গে তুলে জবাব দেয় কেঁপে কেঁপে, কেটেছে কি করে জানেন না? মনে নেই নেশার টালে মদের বোতল ছুঁড়ে মেরেছিলেন, এটা মনে আছে? সেটারই আঘাত। আমার শরীরে আপনার দেওয়া প্রথম আঘাত এটা ক্ষতচিহ্ন হয়ে রয়ে গেছে। রৌদ্র বুঝলো না, মনে করতে পারলো না কবে আবার বোতল ছুঁড়ে মারল। প্রশ্ন করলো, কবে? আজ থেকে 5 বছর আগে, যেদিন আমাকে আপনার কৃতকর্মের ভিকটিম বানিয়েছিলেন, সেই দুঃসহ জীবন উপহার দিয়েছিলেন সেদিন। এবার চোখ বুজে ভাবার চেষ্টা করে রৌদ্র। যতদূর মনে পড়লো, মেঘার সামনে একটা হুইস্কির বোতল আছড়ে ভেঙেছিল। ঠিক তখনই একটা কাঁচের টুকরো ছুটে গিয়ে বেঁধেছিল এই মেয়ের কপালের কাছে। রক্ত ঝরেছিল তখন। মনে পড়তে ফোঁস করে শ্বাস ফেলল রৌদ্র। ফের চোখ খুলল অতৃপ্তি নিয়ে। আবেশিত অনুতপ্ত দৃষ্টিপাত করল একবিংশির পানে। মেঘা সটান স্থবির হয়ে চেয়ে আছে। মূর্ত বনেছে যেন, মুখখানা মলিন, চোখের পাপড়ি যুগল কাঁপছে। আখিলতার কাটা দাগটা বেশ চোখে বিঁধল বেপরোয়া ছেলের। এটা যে ওর দেওয়া আঘাত, মনে পড়তেই ভেতর ভেতর ক্ষুব্ধতায় দগ্ধ করল নিজেকে। আচমকায় ঠোঁট নামিয়ে নিলে একবিংশি বরাবর। মেঘাকে কিছু বুঝে উঠে বাধা দেওয়ার ফুরসতটুকু দিল না। সিগারেটে পোড়া ওষ্ঠযুগল আচানক চেপে ধরল রমণীর ভ্রুর নিকট কাটা চিহ্ন বরাবর। আকস্মিক ঘটনায় নির্বাক হলো মেঘা। এক মুহূর্তে চোখ জোড়া বিস্ময়ে বৃহৎ আকার ধারণ করলেও পর মুহূর্তে শিরশিরে সুপ্ত অনুভূতিতে নিভে এলো পাপড়ি যুগল। এই প্রথম তাহার গাঢ় স্পর্শ, ঠোঁটের স্পর্শ। প্রথম কোনো পুরুষের অধরের নরম পরশ পেল একবিংশি। সে পুরুষ হালাল হয়েছে 5 বছর আগে। সহসা কমল দেহখানা জমে গেল বরফের ন্যায়। লোমকূপ সহ শিউরে উঠল। মেয়েটা দিকদিশা খুইয়ে খুবলে ধরল বেপরোয়া লোকটার উদরের দুপাশ। রৌদ্র অনায়াসে দীর্ঘ চুম্বন আঁকল আখিলতার ঘরে। শব্দ করে চুম্বনটুকু স্থায়ী করল, অতঃপর আরামসে সরিয়ে নিল নিজেকে। নীরবে দীপ্তশ্বাস ফেলে সন্নিকট হতে মেয়েটার নির্ভেজাল কম্পিত মুখাবয়ব নজরে নিল। কপালে কপাল ঠেকিয়ে এক হাতে আলগোছে তুলল রমণীর নরম গালে। বলল ফিসফিসিয়ে, আমার দেওয়া প্রথম আঘাতের চিহ্নের ওপর আমার দেওয়া প্রথম ভালোবাসার স্পর্শ। আই সয়ার ততদিন এই স্পর্শ দিয়েই যাব, যতদিন না এই আঘাতের চিহ্ন পুরোপুরি মিলিয়ে যায়। এটার জন্য সরি জান পাখি, ভুলে আঘাত দিয়ে ফেলেছিলাম, আর কখনো দেব না। মেঘা শ্বাস রুখে নিয়েছে। এবেলায় রৌদ্র হালকা দূরত্ব বাড়ালো। বিরতি না দিয়ে মেঘার খোপা হতে কাঁটাটা একটানে খুলে নিল। অমনি পেঁচানো খোপাটা খসে পড়ল রমণীর কাঁধে। সিল্কি কুন্তল ঢেউ খেলল। বিলম্ব করল না বেপরোয়া লোকটা। মাদকীয় সেই ঘ্রাণটাকে অনুভব করতে মাথায় এলিয়ে নাক ডুবিয়ে দিল রমণীর কাঁধের ভাঁজে। চুলের সেই সুপরিচিত ঘ্রাণটাকে বুক ভরে টেনে নিল। খোসা খোসা দাড়ি মেঘার সুঢল মসৃণ কাঁধ ছুঁই ছুঁই হতেই মেঘার নিজেকে ধরে রাখতে পারল না। সব অনুভূতির ওপর মাটি চাপা দিয়ে এক ঝটকায় টালমাটাল লোকটাকে দূরে ঠেলল। আকস্মিক নড়বড়ে কদম সামলাতে না পেরে অনেকটা পিছিয়ে গেল রৌদ্র। মেঘা কেমন আচমকায় ঠোঁট কামড়ে ফুঁপিয়ে উঠল। ভিজে উঠল চোখের কার্নিশ। আঙুল তুলে তিরিক্ষি স্বরে বলল, ইউ রাইনো মুখ, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? দূরে যান আমার থেকে। খবরদার আমার কাছে আসবেন না। বার পেয়েছেন আপনি, মাঝে মাঝে নরম হয়ে যায়, তাই বলে দুর্বল ভাবেন আমায়। সুযোগ নিতে এসেছেন আপনি, নিষিদ্ধ আমার জন্য। দূরে থাকবেন আমার থেকে। আকস্মিক ঘোর কাটল রৌদ্রে। সাথে সাথে মেঘার ক্ষুব্ধ ভাবমূর্তি দেখে নিজের বেসামাল অবস্থা সম্পর্কে অনুগত হলো। সামনে নিল বেপরোয়া সত্ত্বাকে। নেশা হয়েছে কি আজ? রৌদ্র ঘাড় ঝাঁকায়, দুহাতে ঘাড় চেপে ধরে। অতঃপর মেঘার ভেজা মুখ পানে তাকায়। ভেজা চোখ দেখে ভরকায়, সান্ত্বনা দিতে বলে, ইভার আই এম সরি। এমন করছো কেন? হোয়াট হ্যাপেন্ড অল অফ আ সাডেন? কিছু করিনি তো। ডোন্ট বি অ্যাফ্রেড। আই এম ইউর হাজব্যান্ড। বি নর্মাল। ইউ আর মাই ওয়াইফ। চুপ! বউ বলবেন না আমায়। আমি আপনার বউ নই, আর না আপনি আমার হাজব্যান্ড। এমন হাজব্যান্ড চাই না আমার। যেদিন সবার সামনে আমাকে বউ বলে স্বীকার করতে পারবেন, আমাকে আটকাতে পারবেন, সেদিন আসবেন আমার হাজব্যান্ড হতে, নয়তো আসবেন না। চলে যাব আমি, যদি আটকাতে পারেন তবেই স্বামী হতে আসবেন। আর এক মুহূর্ত দমল না রমণী। চোখ মুছে এলোমেলো পায়ে ছুটে ঘর ত্যাগ করল। ও যেতেই রৌদ্র ধপ করে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। নিজের ওপর চরম বিব্রত হলো সে। যে রুদ্বিক কাবির রৌদ্র নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ঘুমন্ত রমণীকে অবধি গাঢ় স্পর্শ করেনি, সেই রুদ্বিক কাবির রৌদ্র আজ নিয়ন্ত্রণ হারিয়ে সজ্ঞানে থাকা রমণীর দিকে খেই হারালো। নেশা করা কি বেশি হয়ে গেছে আজ? নিজের উপর ক্ষুব্ধতায় সজোরে মেঝেতে পাঞ্চ করল রৌদ্র। দাঁত পিষে বিড়বিড় করল বিরক্তিতে নিজের প্রতি, ও শিট রুডি, আর ইউ ইডিয়েট! কি করলি এটা তুই? ওকে মানাতে হবে আগে, বোঝাতে হবে।
সংস্পর্শে থেকে সময় দিতে হবে। ও সফট, ও রেগে আছে তোর উপর, ও পারবে না তোকে এত সহজে একসেপ্ট করতে। ভুল করেছিলি তুই। আর আবার, নো নো, নট এনিমোর ইভারা, আই এম এক্সট্রিমলি সরি সানি। দিগন্ত চিরে সূর্যলোকের দেখা মিলছে। আকাশ মেঘলা, আজও মেঘ জমেছে। কেবল বৃষ্টি হয়ে ঝরে পড়াই বাকি। কালো মেঘের ফাঁক গলিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে সূর্যি। মিষ্টি তার দহন। কাবির পরিবারের সবাই বসেছে ব্রেকফাস্টের টেবিলে। আহিয়ান এখনো নিচে নামেনি, অফিসে আছে তার। রামিসাকে রুবিনা কাবিরের কোলে দিয়ে ধীরে ধীরে উপরে উঠল সিরাত। করিডোরে রোদ্রের সাথে রাস্তা কাটাকাটি হয়েছে। সিরাত খানিক ভ্যাবাচাকা খেলো ভাইকে দেখে। সকাল সকাল শাওয়ার নিয়ে উদ্যম অবস্থাতেই ঘর ছেড়েছে রৌদ্র। এমনি দিন হলে ভেজা শরীরে টি শার্ট জড়ায়, নতুবা টাওয়াল গলায় ঝোলায়। আজ হিতের বিপরীত, কেবলই ট্রাউজার পরনে। পেটানো শরীর উন্মুক্ত। সিরাত কপাল কুঁচকে দেখল রৌদ্রের গম্ভীর মাথা নিচু ভঙ্গিমা দেখে আগ বাড়িয়ে কিছু বলল না। পাশ কাটিয়ে নিজ ঘরে ঢুকলো সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে হাতে ঘড়ি পেঁচাচ্ছে আহিয়ান। লেট হয়ে গেছে দেখে বিচলিত মনে হচ্ছে। সিরাত মুচকি হেসে বলল, রেডি হওয়া হয়নি এখনো? হয়েছে, নিচে চলো, সবাই অপেক্ষা করছে তোমার। আহিয়ান ব্যাগ হাতে নিল, দ্রুত কদমে এগিয়ে এসে টুপ করে সিরাতের কপালে ঠোঁট ছোঁয়ালো। তাড়াহুড়ো করে বলল, আজ সময় নেই সিরাত, দেরি হয়ে গেছে অলরেডি। আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেব, আসি। সে কি দেরি হয়ে গেছে বলে খাবে না? আহিয়ান তড়িঘড়ি করে বেরোতে বেরোতে জবাব দিল, খাওয়া হবে না সিরাত, খেতে গেলে দেরি হয়ে যাবে। আরে শোনো তো, এত তাড়াহুড়ো করছো কেন? একদিন 2-4 মিনিট লেট হলে কিচ্ছু হবে না। আহিয়ান শুনলে তবেই তো। বড় বড় ধাপ ফেলে ঘর ছাড়িয়ে সোজা নিচে নামলো সে। পিছু পিছু হন্তদন্ত হয়ে নামলো সিরাত। বেরোনোর আগে মেয়ের কাছে গেছে তার বাপ। রুবিনা কাবিরের কোলে থাকতে মেয়েকে আদরে চুমু খেলো সে। সবার উদ্দেশ্যে দেরি হয়ে গেছে, এই বাহানা দিয়ে তড়িঘড়ি করে বেরোতে গেলে ডাকলো সিরাত। স্ত্রীর ডাকে সাড়া দিয়ে এক মুহূর্ত থামলো আহিয়ান। সিরাত চলতি দুটো স্যান্ডউইচ মুড়িয়ে নিল টিস্যুতে। আহিয়ানের দিকে ছুটে গিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, যেতে যেতে খেয়ে নেবে এ দুটো। আমি জানি অফিসে গেলেও সেই লাঞ্চের আগে আর কিছুই খাবে না তুমি। আহিয়ান মুচকি হাসলো। মোড়ানো স্যান্ডউইচটা হাতে নিয়ে সিরাতের কপালে আলতো হাত রেখে ঠোঁট নাড়িয়ে বলল মৃদু স্বরে, আচ্ছা ভাই, মেয়েরা নিজের খেয়াল রেখো। চলে গেল সে। ওদের দুটোর কাণ্ড আর চোখে অবলোকন করলো রৌদ্র। নিচে নেমে চেয়ার টেনে খেতে বসেছে, কোনো দিকে না তাকালেও। এবার চোরা চোখের সামনে তাকালো। টেবিলের এক মাথায় সে, অন্য মাথায় মেঘা। আজ মেঘার আসন পরিবর্তন হয়েছে। তোফায়েল কাবিরের পাশে বসেছে সে। কেবল রৌদ্রের জন্য বরাদ্দকৃত চেয়ারটাই ফাঁকা ছিল। আহিয়ানের চেয়ারের পাশে আদ্র বসেছে। আহিয়ান চলে গেছে, ওর চেয়ারটা ফাঁকা থাকলেও সেখানে বসতো না রৌদ্র। মেঘাকে দূরে দেখে কপালে বিস্তর ভাঁজ ফেলল সে। মাথা নুইয়ে খাচ্ছে মেঘা। রৌদ্র পাতের দিকে তাকাতেই রুবিনা কাবির একটা ডিমের অমলেট তুলে দিলেন। তা দেখে নাক সিকিয়ে তুলল রৌদ্র। মুখ সিটকিয়ে বলল, উফ মম, ডিম দিচ্ছ কেন? তুমি জানো না আমি ডিম খাই না, গন্ধ লাগে। অমলেট তো খাচ্ছিস কদিন ধরে। রৌদ্র বিড়বিড় করলো ডিমটা উঠিয়ে রেখে, ওই ইডিয়েটের পাতেরটা এনে দাও, তাহলে খাবো। শুনল না কেউ। মেঘা একবারের জন্য মাথা তুলে তাকায়নি। রৌদ্র নামার সাথে সাথে ওকে দেখেছে সবাই। ছেলের খোলামেলা বডি দেখে তোফায়েল কাবির খানিক মুখ বিকৃত করলেন। লজ্জা শরম নেই এই ছেলের। রামেশাকে সিরাতের কাছে ফিরিয়ে দিয়ে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন রুবিনা কাবির। রৌদ্র খাওয়ার মাঝে বাম হাত দিয়ে বারবার ঘাড় ডলছে, মাথা নাড়াচ্ছে, চুল করছে বোধহয়। বারংবার ছেলের এমন কাণ্ড দেখে চোখ সরু করলেন রুবিনা কাবির। রৌদ্র হাত সরিয়ে নিতে দৃষ্টি তাক করলেন ছেলের কাঁধের দিকে। ঠিক কাঁধের অংশে কিছু নজরে না পড়লেও গলার ভাঁজের নিকট দৃষ্টি আটকালো। কণ্ঠমণির ডান পাশ ঘেঁষে অনেকটা নিচে কালচে মতো কিছু একটা চোখে পড়ল তার। পরিষ্কারভাবে বোঝার জন্য চোখ তীক্ষ্ণ করলেন ভদ্রমহিলা। রৌদ্রের গলার নিকট এটা কি? অনুমান করলেন ট্যাটু বলে এটাকে। হ্যাঁ তাই তো, এটা তো ট্যাটুই। রৌদ্র ট্যাটু করিয়েছে, আগে তো ছিল না গলায়, কবে করালো? বিদেশ থেকে ফেরার পর রৌদ্রের গলার দিকটায় নজর দেওয়া হয়নি। অবশ্য নজর দেওয়ার কথাও ছিল না সচরাচর। শাওয়ারের পর উদ্যম থাকলেও বরাবর গলায় টাওয়াল পেঁচিয়ে চলতে এই ছেলে, তাই আগে লক্ষ্য করার মতো সুযোগও ছিল না। আজ লক্ষ্য করলেন। বিদেশ যাওয়ার আগে রৌদ্রের গলায় এটা ছিল না, তবে কি ওখানে যাওয়ার পর করিয়েছে? কিন্তু ডিজাইনটা অদ্ভুত। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন রুবিনা কাবির। দেখার মাঝেই ঠিক ঠাহরে আসলো, এটা কেমন কামড়ের দাগের অনুরূপ। ঠিক যেন কেউ কামড়ে জখম করে দিয়েছে। টান টান চামড়ায় দাগ বসেছে জখমের ন্যায়। আর শান্ত থাকতে পারলেন না ভদ্রমহিলা। উদ্বেগ দমিয়ে রাখতে না পেরে ছেলের গলায় হাত রাখলেন। দাগটার ওপর এক আঙুল বুলিয়ে প্রশ্ন করলেন ছেলেকে,
রৌদ্র, তোর গলায় এটা কি? সহসা ফিসেল হাসির দেখা মিলল বেপরোয়া ছেলের ওষ্ঠপুটে। যেন এই প্রশ্ন আর এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল সে। মক্ষম সময় এসে গেছে। রুবিনা কাবিরের প্রশ্ন শুনে খাওয়া ফেলে বাদ বাকিরা তাকালো রৌদ্রের দিকে। পরক্ষণে ইশারা অনুযায়ী রৌদ্রের গলার দিকে। রৌদ্র হাসি ঠেলে দূরে সরায়, না বোঝার ভঙ্গিতে বলে, কোনটা মম? এই যে গলার নিচে। সিরাত এগোলো, কোথায় কি আম্মু? এই দেখ, ওর গলার নিচে এটা কি? কেমন অদ্ভুত দাগ, যেন কেউ কামড়েছে। সিরাতের সাথে সাথে চোখ কুঁচকে তাকায় সকলে। রুবিনা কাবির আবার বলেন, কি হলো, এটা কি? কিসের দাগ এটা? এটাকে ট্যাটু বলে তো, তাই না? মেঘা এ পর্যন্ত চায়নি, আগ্রহ থাকলেও চোখ তুলল না, কেবল শুনে বোঝার চেষ্টা করলো। রৌদ্রসভার উপস্থিতি উপেক্ষা করে এবেলায় সোজাসুজি দৃষ্টি তাক করে একবিংশির দিকে। রুবিনা কাবিরের কথা ফুরোতেই নিজের গলায় হাত রাখে রৌদ্র। প্রত্যুত্তরে গলা চড়িয়ে সোজা সাপটা উত্তর করে, এটার কথা বলছো? ইটস মাই টু পার্সোনাল, দেখে ফেলেছো? এটা তোমার বৌমার দেওয়া ফার্স্ট লাভ বাইট মম। মেঘা পানির গ্লাস মুখে চেপে ধরেছিল, এক ঢোক গেলা মাত্রই রোদের কথা কর্ণকুহরে ঠাস করে প্রবেশ করলো। অমনি মুখের বাকি পানিটুকু আর নামলো না গলা দিয়ে। পিক করে থতমত খেয়ে বের করে দিল মুখ হতে। পানিগুলো ছিটকে পড়লো সাফার গায়ে। কথার তাল সামলাতে না পেরে খাবার নাকে মুখে উঠতে কাশতে আরম্ভ করলো সে। চোখ মুখ খিচে খুক খুক করে কেসে যাচ্ছে। শাহিনা কাবি দ্রুত এগিয়ে আসলেন, মেঘার মাথা আর পিঠে হাত বোলালেন আলতো করে। ক্ষণিকের মধ্যে থামলো মেয়েটা, চোখের পলক ফেলতে ফেলতে আজ এই প্রথম রোদের দিকে তাকালো। বাকিরাও আহাম্মক বনে গেছে। মেঘা সামলে উঠেছে এটা দেখে তড়াৎ করে আবার সকলে রোদের দিকে দৃষ্টিপাত করলো। ছেলের প্রতিক্রিয়া নেই, সবার মধ্যে থেকে সে গা ছাড়া ভাবে খাচ্ছে। এক্ষুনি কথার মাধ্যমে বজ্রপাত ঘটালো, অথচ তার বিন্দুমাত্র প্রভাব নেই ওর মাঝে। তোফায়েল কাবির মুখ শক্ত করলেন, গলা ছাড়লেন তিনি। ছেলের কথা গায়ে মাখলেন না এত সহজে। পরিস্থিতি বেগতিক। সিরাত ইতস্তত করে দোনামোনা করলো, নিচু হয়ে বলল, এসব কি বলছিস রৌদ্র? এখানে বাড়ির সবাই আছে। সো হোয়াট? রুবিনা কাবির বলেন, রৌদ্র, এটা তো ট্যাটু। তোমার বৌমার দেওয়া বাইক। তোমার ছেলে যত্ন করে নিজের শরীরে গেঁথে নিয়েছে। শি লুক লাইক বাইক। মেঘা থতমত খায়। কথাটুকু বলে মেঘার দিকে তাকায় রৌদ্র। দুজনার চোখাচোখি হয় এবার। মেঘা কিং কর্তব্য বিমুখ। বিপরীতে রৌদ্রের ফিসেল মুখাবয়ব। মেঘার চোখে চোখ রেখে ভ্রু নাচায় সে। শুভ্র আদ্র আহাম্মক। ভ্যাট ভ্যাট চোখে পলক ফেলতে ফেলতে এক একবার এক একজনকে পরখ করলো ওরা। সবশেষে নিজেদের দিকে তাকিয়ে দু ভাই ভ্রু নাচালো। হচ্ছেটা কি এসব? রৌদ্রের মাথা ঠিক আছে নাকি নেশায় আছে এখনো? ভুজুং ভাজুং বকছে সব। সিরাত তোফায়েল কাবির আর তৌসিফ কাবিরকে আর চোখে পরখ করে ধীরে বলল, রৌদ্র, চুপচাপ খা, মজা করার জায়গা নয় এটা। মজা করছি না আপু, আম সিরিয়াস। তোমরা জানতে চাইলে তাই তো জানালাম। নতুবা পার্সোনাল কথা এভাবে শেয়ার করতাম নাকি? আমারও তো লজ্জা বলে কিছু একটা আছে নাকি? ট্রাস্ট মি, এটা আমার বইয়ের দেওয়া দাগ। বেশ পছন্দ হয়েছিল। মানে ওর কোদালের মতো দাঁতগুলোর ছাপ বসে গেছিল এখানটায়। ইচ্ছে হলো সারা জীবন বয়ে বেড়ায় এটাকে। তাই ওই দাগের ওপর সেমভাবে ট্যাটু করিয়ে নিয়েছি। ভালো করেছি না? সিরাত এবার ভ্যাবাচেকা খায়, কি নির্লজ্জ ছেলে। বাপ মা, বাবাইমণি, বড় ভাই, বোন, ভাবি, ছোট বোন সবাই এখানে, আর এই ছেলে মজা করে হলেও এভাবে সবাইকে শুনিয়ে শুনিয়ে নির্লজ্জের মতো এতগুলো কথা বলছে। মজা ছাড়া এটা আর কি বা হতে পারে? এটা আদৌ সম্ভব নাকি? বউ বলতে মেঘা। মেঘা রৌদ্রের গলায়, না না, এটা হতে পারে না। সিরাত বেশি ভাবতে পারল না। রৌদ্রের কথাটা সিরিয়াসলি নিল না কেউই। চোখ নামিয়ে ঢোক গিলল সে। শুভ্রর হাসি পেল। বড়দের সামনে হাসতে পারছে না, জোরপূর্বক চেপে রেখেছে, আর রাখতে পারল না। সবাই আহাম্মক ভাবমূর্তি দেখে ফিক করে মুখ চেপে ধরে হাসলো একটু। অমনি রৌদ্র তাকালো। হাসতো কেন ব্রো? সিরিয়াসলি, আম সিরিয়াস। বিশ্বাস না হলে আমার বউকে জিজ্ঞেস করে দেখো। বউ মানে? রুবিনা কাবিরের কাট প্রশ্ন। তাৎক্ষণিক ধীর জবাব রোডের, বউ মানে বউ, আমার বউ। রুডবিক কাবির রোডের বউ। ইডিয়েট ঘাট তারা বউ, থাপ্পড় মেরে সোজা করে বিয়ে করা বউ। কেবলই আমার বউ, কাবির পরিবারের বেপরোয়া ছেলের ইডিয়েট বউ। রৌদ্র, মাথা ঠিক আছে তোমার? নির্লজ্জের মতো সব বিষয়ে মজা করবে না। কাকে বউ বউ করছো তুমি? বাপের প্রশ্ন। রৌদ্র জবাব দিয়ে বৃথা জবানের খরচ করলো না। বাপের সাথে যে তার সখ্যতা নেই, কথা নেই আজ কত বছর। কেবলই তাকে উজ্জ্ব অভিমান আর পুষে রাখা রাগ। যে রাগ জমতে জমতে দুজনের মাঝে পাহাড় স্বরূপ হয়েছে। উঠে দাঁড়ালো রৌদ্র। মেঘা কাল বলেছিল না সবার সামনে ওকে বউ বলে দাবি করতে, তাই করলো সে। দাবি করলো বউ বলে, তবে নাম নেয়নি একটা বারও। দাবি করে নিজের সৎসাহস প্রমাণ করেছিল।
তাই করেছে ও, নিজের বউকে বউ বলেছে সবার সামনে। তৌসিফ কাবির উঠে দাঁড়ালেন, রৌদ্রকে থামিয়ে ঠান্ডা স্বরে বললেন, তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? বউ মানছো মেঘাকে, এভাবে অধিকার দেখিয়ে দাবি করছো যে মানলেও বউ না মানলেও বউ, বিয়ে করেছি তাইও আমার বউ, ওর দেওয়া বাইট গলায় নিয়ে বয়ে বেড়াচ্ছি, আর কিভাবে বোঝাবো? মেঘা এতক্ষণ ধরে সহ্য করে আসলেও আর পারল না। কিসব গলার বাইট, কামড়ের দাগ, ট্যাটু, এসব কোথা থেকে আসলো? আর ওই বা কখন বাইট দিল ওই লোকটাকে? মেঘার কান রিরি করে ওঠে, লজ্জায় মুড়িয়ে যায় মেয়েটা। বড় কথা, তোফায়েল কাবির এখানে, তিনি ওপর ওপর শান্ত রেখেছেন নিজেকে, ভেতর ভেতর হয়তো ফুঁসছেন। মেঘা সহসা দাঁড়িয়ে চেঁচিয়ে ধমকে বলে, ইউ রাইনমুখ, হোয়াট রাবিশ, কিসব ফাঁচাল শোনাচ্ছেন তখন থেকে? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, মিথ্যেবাদী লোক। গজব পড়ুক আপনার লাগামহীন মুখের ওপর। মিথ্যে কথা বলতে জবানে বাঁধে না একটু। রৌদ্র ফিরে চায়, চোখাচোখি করে কেবলই হাসে মাথা দুলিয়ে, গা ছাড়াভাবে হেলে দুলে উঠে যায় উপরে। সবার অবস্থা স্তব্ধ, তবদা খেয়ে বসে আছে। লজ্জাজনক পরিস্থিতি এখানটায়। মেঘার ইচ্ছে করলো পুরোপুরি মাটির সাথে মিশে যেতে, যেন অলৌকিক কিছু ঘটুক এই মুহূর্তটায়, আর সে সবার দৃষ্টিগোচর হয়ে পালিয়ে যাক কোথাও। চোখ নামিয়ে দাঁত চেপে হাত কসলালো সে, বিড়বিড় করে শত শত গালিগালাজ করলো ওই রাইনো মুখটাকে। বুঝতে বাকি রইল না, সবাই ওর দিকে তাকিয়ে আছে। সকলে কি ভাবছে কে জানে। ওই রাইনোমুখ মিথ্যে বলেছে। এবার এটা বোঝাবে কি করে সবাইকে? থমথমে পরিস্থিতি বিরাজ সবার মাঝে। মেঘা চেয়ার সরিয়ে পিটপিট করে পাশে তাকালো। তোফায়েল কাবিরও তাকিয়েছেন একই সময়ে। ভদ্রলোকের সাথে দৃষ্টি মিলতেই ধক করে উঠল মেয়েটা। লজ্জা জড়তায় পিছু ফিরে এক ছুট লাগালো। ওকে যেতে দেখে এবার আদ্র উঠে দাঁড়ালো, ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ খুলল নীরবতা ভেঙে, আমার খাওয়া শেষ, টুকটুকির বাচ্চা, খাওয়া হয়নি, ওঠ, আর কত খাবি? সাবা ফ্যাল ফ্যাল করে হাসে, আদ্রের সাথে পা মিলিয়ে চটজলদি প্রস্থান করে সকলের সামনে থেকে।